সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিশেষ অতিথিবৃন্দ, অমর প্রকাশনীর অমর এবং আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানকে শুধু প্রকাশনা উৎসব বললে ভুল হবে। এটা সঙ্গীত অনুষ্ঠান, এটা সম্বর্ধনা অনুষ্ঠান এক অর্থে, কারণ দুইজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা সম্বর্ধনা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। সৈয়দ বাবু মুর্শেদ আর আমি সহপাঠী। আমরা 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি এবং 1966 সালে আমাদের শিক্ষা জীবন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ হয়। তারপর বারগুর চলে যায় সিভিল সার্ভিসে, আমি চলে আসি শিক্ষকতায়, চলে যাই বিদেশে উচ্চ শিক্ষার্থে, তারপর ফিরে এসে এই সারা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। তো বন্ধু, বহু স্মৃতি তখনকার। আজকে তোমাকে যে সম্বর্ধনা দেওয়া হলো, যে ছবি দেওয়া হলো, তাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। আমি অভিনন্দন জানাই আমাদের আরেক বন্ধু, সহকর্মী, যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আমরা একসাথে শিক্ষকতা করেছি, গবেষণা করেছি, প্রফেসর সুকমল বড়ুয়া, যিনি সম্প্রতি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিনন্দন জানাই এবং আমরা আর এই প্রাপ্তিতে আমরা গৌরব অনুভব করি। আজকের এই প্রকাশনা উৎসবে আমি দুই ভাগে বলবো। আমি প্রথমভাবে আমার বক্তব্য হবে এই সাহিত্য, প্রকাশনা, এইসব নিয়ে সাধারণ আলোচনা। তারপরে আমি এই গ্রন্থ আলোচনা, যেটা আমি গ্রন্থগুলো পাঠ করতে পারি নাই, তবে একটি গ্রন্থ আমি পড়ার চেষ্টা করেছি আমাদের প্রফেসর সুকমল বড়ুয়ার। তো তার উপরে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখব। তো প্রথমেই বলি, আমি অমর প্রকাশনের অমরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অমরের জন্য একটা হাততালি দেন। আমাদের সমাজে গরিব মানুষ খুব একটা দেখা যায় না। আমার মতে অমর একজন গরিব মানুষ, কারণ এই যে প্রকাশনা নিয়ে একটা নিবেদিত প্রাণ। কিসের প্রকাশনা? গ্রন্থের প্রকাশনা। গ্রন্থ কি? গ্রন্থ জ্ঞানের উৎসব। এখানে বলা হয়েছে জ্ঞানের উৎসব, গ্রন্থ জ্ঞানের উৎসব। সত্যিকারের জ্ঞানের একটি প্রধান উৎসব হলো গ্রন্থ, বই। তো বই যে পড়ার আগে কি হয়? বই লিখতে হয়, একজনের লেখে, তারপরে সেটা ছাপা হয়। এই প্রক্রিয়া, লেখা এবং ছাপা, যে দীর্ঘ প্রক্রিয়া, এটা অত্যন্ত একটা দুরূহ কাজ। এই দুরূহ কাজ সকলে করতে পারে বলে আমার মনে করি। এর জন্য শ্রম লাগে, মেধা লাগে, আন্তরিকতা লাগে এবং এর পিছনে লেগে থাকতে হয়। তো আমাকে মনে হয় আমার এর পিছনে লেগে আছে এবং সেই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এর আগেও কয়েকটি গ্রন্থের খুব আনন্দ পাই। অনেকে কিন্তু সেটা করতে চায় না।
আজকে যে কথাটি আমাদের যে প্রথমে মানবিক গুণ থেকে, বিনয় থেকে এবং সারেণ্য জীবন থেকে এত বড় হয়েও যদি বড় না এটা প্রমাণ করে তার আচরণে এটার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছে গভীরভাবে এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন। এগুলো মানুষের গুণাবলীর অংশ। এই গুণগুলো না থাকলে কিন্তু মানুষ সজীব থাকে না, জীবন্ত থাকে না। মানুষের আয়ুষ্কাল, মানুষের যে জীবনী শক্তি এগুলো পেয়ে যায়। আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, অমর প্রকাশনী। প্রথমে আমি অমর প্রকাশনীকে ধন্যবাদ জানাবো। এই অমর প্রকাশনী অমরও কিন্তু অত্যন্ত বিজয়ী মানুষ। মানুষ বড় না হয়েও কিন্তু এবং বড় বড় বিদ্যাপীঠে লেখাপড়া না করেও কিন্তু যে মানুষ বড় হতে পারে, হৃদয়বান হতে পারে, মহৎ গুণাবলীর অধিকারী হতে পারে, এর অন্যতম উদাহরণ হচ্ছে অমর এবং অমর প্রকাশনী। তাকে আমরা ধন্যবাদ জানাই। সে আমাদেরকে ডেকে ডেকে অনেক কষ্ট করে, পরিশ্রম করে আমাদেরকে তার কিছু কথা বলার জন্য এই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে এইসব গুণী মানুষদেরকে সংগ্রহ করে। মাঝে মাঝে উনি সম্মানও পায় না, সমাদর পায় না, সেরকম আতিথেয়তাও পায় না। তারপরে কিন্তু সে তার ব্রত থেকে, তার অধিষ্ঠান থেকে, তার যে পেশাগত দায়িত্ব থেকে সে কিন্তু কখনো সরে আসে না। আজকে আমি আবারও অমরকে ধন্যবাদ জানাই। অমরের আন্তরিকতা, অবদানতায় আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি, এখানে সব পুঁথি, পাণ্ডুলিপি, গ্রন্থ, গ্রন্থ, এখানে সব জ্ঞানের রাজ্যে কিন্তু আমরা উপন্যাস বলি, কবিতা বলি, গ্রন্থ বলি, এবং আমারটাও কিন্তু এখানে এসেছে। তো যারা লিখেছে তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বইয়ের সন্ধান পেয়েছি, আমি দেখছি অনেক বই, ওদের সব বই সম্পর্কে মন্তব্য রাখতে পারবো না। আজকের এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি যে কথাটি বলছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সফল শিক্ষক, প্রথম, পরে ভাইস চ্যান্সেলর। উনি একজন নির্বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান। উনি আমার পাশে বসে আছেন এবং দেখেছি ওনাকে, ওনার স্বভাব সুলভ, চোখের সামনে আমি দেখেছি ভদ্রজন কিভাবে চলে, একটা ভদ্র মানুষ। তার চেহারাতে, চলাফেরাতে কিন্তু বোঝা যায়। কারণ মানুষের তো একটা চোখ আছে দেখার, কিন্তু আবার আরেকটি চোখ আছে অন্তর্দৃষ্টিতে দেখার, উপলব্ধি করার এবং এটাকে বিচার করার, হৃদয় দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে। আরেকটি চোখ আছে যে জ্ঞানের ভাষায় যেটা বলা হয় জ্ঞাননেত্র, জ্ঞানের দৃষ্টি। আরেকটি চোখ আছে এর চেয়ে গভীর এবং গভীরতর, সেটা হচ্ছে প্রজ্ঞা দৃষ্টি। প্রজ্ঞা, জ্ঞানের চেয়ে কিন্তু প্রজ্ঞার গভীরতা অনেক বেশি। জ্ঞান কিন্তু সাধারণ হতে পারে, কিন্তু প্রজ্ঞা কিন্তু সাধারণ হতে পারে না। বিশ্বাস জ্ঞানের রাজ্যে প্রজ্ঞা, বিস্তর। তো সেরকম একজন প্রতিনিধিদশা আমার পাশে এইসব মার্গ বসলে সফল একজন আমলা ছিলেন। ওনাকে যে শ্রদ্ধা করে না, ভালোবাসেন, এরকম মানুষ খুব কম আছে। এই জন্যে এইসব মানুষের সাহিত্যে বসলে আমিও কিন্তু ঋদ্ধ হই, সমৃদ্ধ হয়ে যাই, আমি বিনয়ে কাতর হই। এই জন্যেই আজকে প্রধান অতিথি মহোদয় আমার খুবই কাছের, হৃদয়ে। আমরা অনেক কথা বলি, দুজনের স্বপ্ন এবং আদর্শের দিক থেকে, রাজনৈতিক আদর্শের দিক থেকে একই বলয়ের, একই পথের। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর এখানে কালীগঞ্জে আসছি কিনা জানি না, শহীদুল ইসলাম আসছি কিনা জানি না, শঙ্কর আসছি কিনা জানি না, সংকটের মধ্যে পড়ে গেছে। আজকের যে প্রধান অতিথি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন উপাচার্য। আমার
যে ডিগ্রি সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই হিসাবে তিনি আমার শিক্ষকই হন। সুতরাং একজন শিক্ষকের উপরে ছাত্রের বক্তব্য আর কি থাকতে পারে। যা হোক, তবুও যেহেতু এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছি, দু চারটার কথা তো আমার বলা প্রয়োজন। গত মাসেই আমাদের বাংলা একাডেমির উদ্যোগে অমর 21শে বইমেলা শেষ হয়েছে। প্রতি বছরে সে বইমেলা অনুষ্ঠিত হয়। ছোটবেলা থেকে বা ছাত্র জীবন থেকে নিয়মিত এই বইমেলায় আমিও অংশগ্রহণ করেছি পাঠক হিসাবে। তবে এবারের বইমেলাটা ছিল আমার জন্য একটু ভিন্ন রকম। একজন লেখক হিসাবে এই বইমেলায় অংশগ্রহণ করেছি। লেখক বলতে সেরকম কোনো লেখক নয়, আমি কোনো প্রফেশনাল লেখক নই। হঠাৎ করে একটা পরিস্থিতিতে একটা কাহিনী লিখে, যেটা ভ্রমণ কাহিনী, এটা আমার আমেরিকা যাত্রা নামে একটা ভ্রমণ কাহিনী। সেই বইটা আমার 21শে বইমেলায় গ্রন্থ উন্মোচন হয়েছে গত মাসে। সেই অনুষ্ঠানে, গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি সম্মানিত সাহেব মন্দাজ মহোদয় উপস্থিত ছিলেন। তো আজকে আমার এবং আরও অন্যান্য যেসব লেখকবৃন্দের বইকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যেসব গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়েছি তাতে আমি খুব কৃতার্থ। তাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ পেলাম। ভ্রমণ এমন একটা বিষয়, এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ ভ্রমণের মাধ্যমে যেমন আমাদের কর্মজীবনের একঘেয়েমি থেকে একটু রিলিফ পাওয়া যায়, মনের প্রশান্তিও আসে, এবং ভ্রমণের মাধ্যমে জ্ঞানও অর্জন হয়। ছোটবেলা থেকে আমাদের দেশে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের সুযোগ হয়েছে। সেই টেকনাফ বা সেন্ট মার্টিন দ্বীপ থেকে আরম্ভ করে সুন্দরবন বা সিলেটের জাফলং, ভোলাগঞ্জের সাদা পাথর, রাতারগুল, শ্রীমঙ্গলের চা বাগান এবং লাউছড়া জাতীয় উদ্যান, এরকম প্রচুর জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আছে। সেসব বই নিয়ে ভ্রমণ কাহিনী লেখার মতো সুযোগ তেমন হয়নি, বা সময়ও ছিল না, চিন্তাও ছিল না। তো কিছুদিন আগে, গত বছর মে মাসের দিকে আমার একটা উপলক্ষে আমেরিকা যাওয়া প্রয়োজন হয়েছিল। আমার মেয়ে গুয়ার থেকে ব্যাচেলার ডিগ্রি অর্জনের পরে আমেরিকাতে পিএইচডি করার জন্য গিয়েছিল। সেই পিএইচডির কনভোকেশন অনুষ্ঠানে আমার আমেরিকায় যাওয়া। সেই কনভোকেশন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেয়ে এবং জামাতার উদ্যোগে সেখানকার প্রচুর সুন্দর, ঐতিহাসিক এবং মনোমুগ্ধকর জায়গায় ভ্রমণ করার সুযোগ হয়েছিল। আস্থায় সম্মাননা, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। জ্ঞানীরা জ্ঞান চক্ষে সবই দেখিতে পান, তাই মোদের দিয়েছেন যোগ্যময় স্থান। আপনাদের সবার শুভকামনায় ভরে গেল মোদের মুগ্ধ হৃদয়। এ ভবমাঝারে জন্মে সবাই সাহিত্য অনুরাগী আত্ম উপলব্ধি করে কজনায়। আপনাদের একান্ত আশীর্বাদ চাইছি যে তাই আমরা যেন আসতে পারি সদা 21শে গ্রন্থমেলায়, মাতৃভাষা বাংলা নিয়ে দেশ দশ প্রকৃতির ভাবনায়। সাহিত্য মন যেন থাকে মোদের অনুভবে হয়ে অনুভূতিময়। এই চাওয়া নিয়ে কবি মনীষা রানী দিলাম তার অন্তরের বাণী।
সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন টিআইএম ফয়সাল, খুবই সংক্ষিপ্তভাবে। তো আমারও তাই হচ্ছিল। তো তাদের সামনে বক্তব্য প্রদানের দৃষ্টতা আমার নাই। আর এখানে বেশি কথা বলার অর্থ হচ্ছে নিজের অভিজ্ঞতার ঝুলিকে খালি করা। আর এত সুন্দর শব্দচয়ন, এত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা, বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি, এগুলি দেখে মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া আমার আর অন্য কোনো কাজ ছিল না। আমি আসলেই মন্ত্রমুগ্ধ ছিলাম। এখানে আমি কখনোই স্ট্রাকচার বক্তব্য দেইনি, আমি এখনও সেটা দেবো না। আর আমাকে অমরদা বাঁচালেন, উনি বললেন যে সংক্ষিপ্ত, আমি যে তাহলে বাঁচা গেল। অন্তত এই সংক্ষিপ্ত রুচিলায় যদি কিছু না বলেই চলে যাওয়া যায়, কিন্তু তারপরে কিছু অনুভূতি ব্যক্ত করতে হয়। তো আমি এখানে আজকের যে 8টি গ্রন্থ প্রকাশনা উৎসব হচ্ছে, এই 8টি গ্রন্থের একসাথে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর প্রকাশনা উৎসব নিঃসন্দেহে সাহিত্য অঙ্গনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। আপনারা সবাই এই গ্রন্থগুলো পড়বেন, এগুলোর বহুল প্রচার আমি আশা করছি, এবং সাথে সাথে এগুলো পাঠকের চিন্তার নতুন দ্বার উন্মুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। অমর প্রকাশনী সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, অমরদা সম্পর্কেও নাই, তারপরেও বলতে হয়। অমরদা প্রবীণ অভিজ্ঞ লেখকদের পাশাপাশি নতুন লেখকদের জন্য যে দ্বার উন্মোচিত করে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি অমরদাকে ধন্যবাদ জানাই, অমর প্রকাশনীকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। সাথে সাথে আমি আরেকটা বিষয়টা তুলে ধরতে চাই, ছোট্ট একটি বিষয়, সেটা হচ্ছে যে আমি এবার অমর 21শে বইমেলায় গিয়েছিলাম। আমি খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আবার ফিরে এসেছি। গুটি কয়েক প্রকাশক এবং লেখক ছাড়া আমি তেমন কোনো জনসমারোহ দেখতে পাইনি। এই বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। এই বিষয়টি নিয়ে আপনারা সবাই একটু চিন্তা করবেন। আমাদের এখানে অনেক গুণী ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত আছেন, তারা জানেন যে আমাদের রমজানের একটি সময়টা এই ফেব্রুয়ারি মাসে পড়ে যাওয়ায় এই সমস্যাটা তৈরি হয়েছে। আমাদের সাথে বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহেদ মমতাজ আছেন, ওনারা নীতি নির্ধারণ যারা করেন এই বইমেলার, এই গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট আছেন। তাদের পরিকল্পনায় অবশ্যই আছে সামনের বইমেলাকে কীভাবে সেই পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনা যায়, কিভাবে সেই জনসমারোহ আবার নতুন করে তৈরি করা যায়, জনসমুদ্র তৈরি করা যায় বইমেলার জন্য। এবং এটা শুধুমাত্র একটা নিছক বইমেলা নয়, এটা শুধুমাত্র নিছক একটা আনুষ্ঠানিকতা নয়, বইমেলা আমাদের শিল্প ও সংস্কৃতির একটি অংশ। তো এই বিষয়টিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই যে ছোট ছোট অনুষ্ঠানগুলো হচ্ছে, মানে বই কেন্দ্রিক প্রকাশন অনুষ্ঠানগুলো, এগুলোর মাদার অনুষ্ঠান কিন্তু সেই অমর 21শে বইমেলা। তো সেখানে যদি আমরা সঠিক ভাইবটা না পাই, সেখানে সঠিক ফিডব্যাকটা না পাই, তাহলে এই অনুষ্ঠানগুলো আসলে মুখ থুবড়ে পড়বে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই চিন্তাটা আপনাদের মাথায় দিয়ে এবং আমাদের যারা বিজ্ঞ বক্তা আছেন তাদের একটু চিন্তার সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অনুষ্ঠানটাকে আপনাদের উপস্থিতি থেকে এর জন্য সুন্দর অনুষ্ঠান আমার মনে হয় আর হতে পারে না। কিন্তু এর মাঝখানে আমি কিছু বলতে তো আসিনি, কিছু শিখতে আসি এখান থেকে। তারপরও আমার দুটো প্রশ্ন আজকে সারাদিনে একটু নাড়া দিয়েছে যে আমি একটু জানি। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু শিখিয়ে দিয়েন যে সর্বপ্রথম কে অক্ষর আবিষ্কার করেছিলেন, যিনি প্রথম প্রকাশ করেছিলেন তার অক্ষর দিয়ে, ওই ব্যক্তি, ওই গুণীজনের নামটা আমি জানি না। আর বাংলাদেশে সর্বপ্রথম কে বই প্রকাশনা করেছিলেন, ওই গুণীজনের নামটাও জানি না। আমি মনে করব যদি আমার স্যার সাহেব স্যার যদি একটু সহযোগিতা করেন। এই দুইজনকে আমার সালাম এই কারণে যে তেনারা যদি সেই সময় এই আবিষ্কারটা শুরু না করতেন, তাহলে পৃথিবী বোধহয় আলোকিত হতো না, সভ্যতার মুখ দেখতো না, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হতো না। সেই জন্যই আমি ওই দুজনের কথা বারবার মনে পড়েছে। যাই হোক, আমি পরে জেনে নিই। কিন্তু আরেকটি বিষয় হলো যে বই যারা প্রকাশ করেন, যেদিন প্রকাশ করা হয়, আমার কাছে মনে হয় যে যিনি লিখেছেন তার সেই দিনে এক সন্তানের বাবা হলেন। একটা বই প্রকাশ হলো, সন্তানের বাবা হলেন, মনের ভিতরে এত আনন্দ ভিতরে কাজ করে। তো সেই জন্য ওনাদেরকে উৎসাহ করা প্রয়োজন। ওনারা শুধু একটি বই প্রকাশ করে খ্যাত হননি, উনি সমাজে একটি দায়িত্ব পালন করেছেন, সমাজের উন্নয়নের জন্য, সভ্যতাকে ফিরিয়ে আনার জন্য, নম্রতাকে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করেছে, অবশ্যই নিঃসন্দেহে ওনারা প্রশংসার দাবিদার রাখে। তো যাই হোক, শেষ বেলা কথা বললে অনেকই বলা যায়, কিন্তু অত বলার সময় নেই। বুড়োবোধে অনেকের নিয়ে অনেকে অধৈর্য হয়ে গেছেন, কিন্তু তারপরে সকলকে আন্তরিক অভিনন্দন এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার জন্য। আর অমরদাকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয় এই কারণে
যে উনি আজকে 8টি বই উপহার দিয়েছেন। আরো বই উপহার হওয়া প্রয়োজন, প্রত্যেক ঘরে ঘরে লেখক থাকা প্রয়োজন। আমি আমার জীবনে কোনো লেখক এবং কবিকে অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে আমি দেখিনি, জেলেও যেতে আমি দেখিনি, কোনো কবিকে জেলে যেতে দেখিনি, অপরাধীরা গিয়েছে। সুতরাং ওই অপরাধীরা যদি কবি হতেন, লেখক হতেন, তাহলে হয়তো বা ওই জেলে যেতে হতো না। এখন এই কথাটা শোনার পর হয়তো বা দু একজন বলবেন যে আপনি কে বললো কবিরা জেলে যায়নি, আমিও তো দেখেছি দুই একজন জেলে গিয়েছে, কিন্তু সেই জেল এই জেল এক নয়। উনি ওনার কলমের ধার দিয়ে সত্য কথাটা উপস্থাপন করেছেন সমাজে, হয়তো বা কোনো দুষ্ট লোকের সেই কথাটা গাত্র দেওয়া হওয়ার ফলে, কুচক্রের ফলে ওনাকে জেলে দিয়েছেন, কিন্তু তাই বলে কিন্তু ওই কবি দমি যাননি, উনি আর বারুদ হয়েছে। আমারও যদি সেই ভাগ্য হয়, আমি আমার 5টা বই আমার প্রকাশ হয়েছে, 2 কলম হয়তো বা আমি লিখেছি, আমারও যদি সেই ভাগ্য হয় যে 2 কলম লিখতে দিয়ে আমাকে জেল বরণ করতে হয়েছে, তাহলে ভাববো যে আমি খুব ভালো মানের লেখা লিখেছি। তো সুতরাং লেখা থেকে কেউই বোধহয় বিরত না থাকাই উত্তর। সবার ঘরে যদি একজন কবি থাকে, একজন লেখক থাকে, ওই ঘরটাই আলোকিত হয়ে যাবে। সবাইকে উৎসাহ দেওয়া প্রয়োজন। আর আরেকটা বিষয় সুস্পষ্ট প্রকাশ পায়, আমার সৌভাগ্য যে আমি বাংলা একাডেমিতে গিয়েছি, আমার স্যার ডক্টর সাহেব মোহাম্মদ স্যারের সাথে কথা বলতে গিয়ে পুরা বাংলা একাডেমির প্রত্যেকটা ফ্লোরেই আমি হেঁটেছি, সবার সাথে কথা বলেছি। এই বিল্ডিং এর যতজন আছে তাদের নম্রতা, সভ্যতা, ভদ্রতা এত সুন্দর, মনে হয় যে সারাটা বাংলাদেশের অফিস কিংবা প্রত্যেকটা পরিবার যদি এইরকম নম্রতা, ভদ্রতায় যদি যেত, তাহলে আমার মনে কোনো অপরাধী থাকতো না। সুতরাং বই পড়তে হবে, ওটা বইয়ের জায়গা। বাংলাদেশের অপর নাম হয়তো হয়ে যেত বাংলা একাডেমি। তো সারা বাংলাদেশ বাংলা একাডেমি হয়ে যাক, সবাই নম্র হোক, ভদ্র হোক, সভ্য হোক, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একক গ্রন্থ মানে প্রথম আমার কাব্যগ্রন্থে আমি এছাড়াও আমাদের মধ্যে আছেন মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া, কবি ও কথাসাহিত্যিক, PIM ফয়সাল বিশিষ্ট ব্যাংকার এবং কবি ও কথাসাহিত্যিক, এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সভাপতি অর্থাৎ দিল্লি পথের কমিটি হচ্ছেন শহীদ মকবুল মোর্শেদ, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আসলে আজকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে গ্রন্থ আমার হাতে যে 5টি গ্রন্থ আছে সেগুলোতে আপনাদের পরিচয় করিয়ে দিই। আছে স্বপন কুমার চক্রবর্তীর আমার আমেরিকা যাত্রা, নাম শুনেই আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন, আমার আমেরিকা যাত্রা। এটি লিখেছেন স্বপন কুমার চক্রবর্তী। তো এটা দ্বিভাষিক গ্রন্থ, বাংলা ইংরেজিতে আছে। তার যে ভ্রমণ বৃত্তান্ত স্মৃতিকথা আছে। আমার কাছে প্রিয় শহর, বিমল সাহার প্রিয় শহর। আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি, এটি তিনি যে তার যে যৌবনকাল, ছাত্র জীবনের যে যৌবনকাল, ফরিদপুর শহরে বেড়ে ওঠা, সেই স্মৃতিকথা তিনি এই গ্রন্থে অত্যন্ত পর্যায়ক্রমিকভাবে ইতিহাসের ধারাবাহিকতা লক্ষ্য রেখে তিনি এটি আমার যাই হোক। আমরা বলছিলাম যে সাহিত্য কেন করব। এখন আমাদের বর্তমান সময়ের যে অবস্থা, আমাদের কিন্তু কিছু শিশুদের এবং নারীদের, বিশেষ করে নারী শিশুদের, কন্যাদের আর কি নিরাপত্তা নিয়ে, সামাজিক নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে সমসাময়িক কালে। বিভিন্নভাবে মাদ্রাসাতে কিংবা নানা কর্মক্ষেত্রে হোক, নানা জায়গায় হোক, এই যে আমাদের যে মনুষ্যত্বহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা শত চেষ্টা করেও এটা মানুষ বলেও কমছে না, বা একটা ভালো পজিশনে আমরা দেখতে পাচ্ছি না। এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই বা পেতে আগ্রহী হই, তাহলে হয়তো রাষ্ট্রকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার দিকে একটু মনোযোগী হতে হবে। যদি আমরা আমাদের এই নতুন প্রজন্মকে, আমাদের কিশোরদেরকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার দিকে উৎসাহিত করতে পারি, সংযুক্ত করতে পারি, তাহলে হয়তো আমরা এই ধরনের সামাজিক অনিরাপত্তা থেকে কিছুটা হলেও ঔষধ হিসেবে পেতে পারি। কারণ হলো যে 75 থেকে আজও করি। ও আমাদের নাট্যদলে কাজ করতো এক সময়।
এবং সেখান থেকে ওর যে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি যে তার একান্ত আন্তরিকতা এবং এই পরবর্তী সময়ে এই প্রকাশনা শিল্পের সাথে ওর জড়িয়ে যাওয়া, এটা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এদের কথা শুনবেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি দর্শক না সভাপতি কাউন্সিল সব সভার সভাপতি ঘোষণা করা, আমি সেই কাজটা করে আপনাদেরকে ছুটি দেব। কিন্তু তার আগে আমার প্রকাশনীকে অভিনন্দন জানাতে চাই, আমার হলদারকে অভিনন্দন জানাতে চাই, আমার প্রকাশনীর সব সহকর্মী সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদেরকে স্যালুট করছি। আপনারা যে ধৈর্যের সঙ্গে এখানে বসে আছেন, আজকে যে যাদের বইয়ের তাদেরকে আপনারা যে উৎসাহ দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমি স্যালুট করছি। আর একটা জিনিস বলা বাকি আছে, আমি আগেও খবরের এক অনুষ্ঠানে বলেছিলাম, সেটা হল এই 8টা বই আমার পড়ার সুযোগ পাইনি, আজকে পেলাম। কিন্তু ইংরেজিতে বলা হয় book is not judged by style. তবে আমি সেই যে ইংরেজি প্রবাদটা আমরা আমাদের মাতৃভাষায় শেখা রয়েছে, আগে দর্শনকারী পিছিয়ে করতে চাই। তো অত্যন্ত সুন্দর দর্শনকারী 8টি বই আমাদেরকে উপহার করার জন্য আমি বিশেষভাবে অমর হলদারকে এবং অমর প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আর সময় দেব না, আপনাদের